আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে উঠল। কপাল বেয়ে তার রক্ত ঝরছে। একজন দৌড়ে গেল বাড়ির ভেতর ফার্স্ট এইড বক্স আনতে। লিখন কিছু সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের কপালে ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হলো। হেমলতা লাঠিতে এক হাতে ভর দিয়ে স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছেন। লিখন প্রশ্ন করলো, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন আর চোখে পদ্মজাকে দেখল। এরপর আবুল জাহেদকে প্রশ্ন করলো, উনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গম গম করে উঠলেন, আমি আজই প্রথম এসেছি এখানে, ঘুম আসছে না, তাই হাঁটতে হাঁটতে এদিকে চলে আসি। হুট করে উনি আক্রমণ করে বসলেন। হেমলতা প্রতিবাদ করেন দৃঢ় স্বরে, মিথ্যা বলবেন না একদম। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করলো না। তর্কে তর্কে ভোরের আলো ফুটলো। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এ বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডুবতে কিভাবে দেওয়া যায়? সিনেমার শেষ অংশটুকু বাকি, শর্ত অনুযায়ী আরো 10 দিন আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তে প্রতিবাদ করলেন। হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ে নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর করবে কেন? কিসের ভিত্তিতে? হেমলতা সবাইকে এড়িয়ে লাহিড়ী ঘরে ঢুকলেন। এদের সাথে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবুল জাহেদের দ্রুত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে তিনি চিনতে পারেননি। এর পরের দিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে তিনি নিশ্চিত হন রাতে কে লাহিড়ী ঘরের আশেপাশে হেঁটেছিল। লাহারি ঘরের ডান পাশে তুষের স্তূপ, পলিথিনের কাগজ দিয়ে ঢাকা। অসাবধানবশে আবুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে, ফলে জুতায় তুষ লেগে যায়। এরপরের দিন হেমলতা বাড়ির বারান্দায় জুতো জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই। তিনি ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতোর ছাপ। সেই জুতো যখন আবুল জাহেদ পরল, তিনি পুরোপুরি নিশ্চিত হন। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেল। বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে আলোচনা চলল। এরপর সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরো টাকা দিতে রাজি। হেমলতা ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের দুটো চোখ জলজল করে উঠল। ঘরে এসে হেমলতার সাথে ধুমধাম ঝগড়া লাগিয়ে দিলেন। হেমলতা কিছুতেই রাজি হননি। শেষ অবধি তিনি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষ অনুরোধ ফেলতে গিয়ে তিনি অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিন সময় দেন। হেমলতা স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা খোলসা হয়েছে। বেশ গরম পড়েছে আজ। মুন্নাকে পাশে নিয়ে পদ্মজা পাটিতে বসে আছে। মনোযোগ দিয়ে মুন্নাকে শিখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর প্রেমা তো তোর সমান, তাই প্রেমা ডাকবি। দুজন মিলেমিশে থাকবি, বুঝেছিস? বুঝছি। আম্মাকে তুই আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা আজ থেকে তোর আম্মা আব্বা, বুঝেছিস? মুন্না বিজ্ঞস্বরে বলল, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠানে আসেন। মুন্নাকে বলেন, শুদ্ধ ভাষায় কথা বলবি। তোর পদ্মা আপা যেভাবে বলে। কই এমনে? পদ্মজা বলল, কই এমনে না, বল। আচ্ছা বলবো। মুন্না বাধ্যের মতো হেসে ফেলল। আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান। পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো, মুন্না রে। চুডু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসলো। পূর্ণা মৃদু এসে বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। ক্যারে? নাম পাল্টাইতাম ক্যারে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করলো, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ে, এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বোধ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সাথে মিলিয়ে তোর নাম রাখা উচিত, কি উচিত না? মুন্না দাঁত কেলিয়ে হেসে সায় দিল, এই জন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবে, এটা মনে থাকবে? মনে রাখাম। বল, আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা আসলো। সাথে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোর্শেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ চিংড়ি খাবে বলে ইচ্ছে প্রকাশ করেছে। হেমলতা হাসি মুখে শেষ লাউটা নিয়ে এসেছেন। এখন আবার হাজেরাও চাই। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি। আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকায়। প্রান্ত এই বাড়িতে এই প্রথম যা চাইলো পেল না। মনের উপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও বুঝলেন না। প্রান্তকে ডেকে কোলে বসান। ছেলেটাকে বেশ লেগেছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হয়েছে কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের উপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলে শুধুই রাতে একসাথে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে।
হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই, শুনবি? শোনাও। পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল। শোনাও না, বল। শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে। এরপর হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে, জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ল। কেউ শোনায়নি। হেমলতা এমনটা সন্দেহ করেছিলেন। প্রান্ত এ সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তের চোখ দুটি জলজল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা। হেমলতাকে জানায় সে জান্নাতে যেতে চায়, জাহান্নামে যেতে চায় না। হেমলতা বললেন, আচ্ছা, এখন একটা গল্প বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে আছে, খুব ছোট ছোট। খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, লাউ পাতা হয় অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তার। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক মহিলা আসলো। ভিক্ষুক মহিলাটি খায় না 2-3 দিন ধরে। লাউ গাছে লাউ পাতা দেখে খেতে ইচ্ছে করছে। লাউ গাছের মালিক যে মহিলাটি, তাকে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়েকটা লাউ পাতা ছিঁড়ে দেয়। আর কয়দিন পর লাউ গাছের মালিক যিনি, তিনি মারা গেলেন। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলাদে দাফন করেন। বুঝছিস তো প্রান্ত? হ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। সে খুবই মনোযোগী শ্রোতা। হেমলতা বাকিটা শুরু করেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটি তিনি দাফন করেছেন, তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচ অব্দি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, যার কারণে আগুন ছুঁতে পারছে না। ওই যে তিনি একজন ভিক্ষুককে নিজের একবেলা খাবার লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা তাকে কবরের শাস্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচাতে আমাদের অনেক ইবাদত করা উচিত। তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? বুঝছি। আমি দান করাম। করবি। অনেক বড় হবি জীবনে। আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবে এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গভীর হয়ে বলল। এরপর বলল, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা আসছিল না, দেখছিস তো? দেখছি। সে খুব গরিব। বাড়িতে বাচ্চা আছে ছোট। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়ে দিয়েছি। এজন্য কি তোর মন খারাপ হবে? লাউটা তুমি দিছো, তাইলে তোমারে আগুন থেকে বাঁচাইবো লাউটা? লাউটা আমি দিলেও তোর জন্য ছিল। তুই এখন খুশি মনে মেনে নিলে লাউটা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্ত খুশি হয় খুব। পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করলো, একটা লাউ কেমনে বাঁচাইবো আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণ হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটাকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করে প্রান্ত থেকে চোখ সরে হেমলতার উপর পড়ে। মা হাসলে সন্তানদের বুকে এক যে আনন্দ ঢেউ ওঠে, তা কি জানেন? পদ্মজার আদর্শ তার মা। সে তার মায়ের মতো হতে চায়। 5 দিন শেষ। শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সবকিছু গুছানো হচ্ছে। 5 দিনে তাড়াহুড়ো করে শুট শেষ করা হয়েছে। লেখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো। কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। লিখন তাকালো। স্নান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকালে রওনা দেব। আমার কি আর আছে গোছানোর? দুপুরেই শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না। লাহারি ঘরের দিকে তাকালো। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা, বুকের পাশে চিনচিন ব্যথা। চিত্রা হাতে ঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে? লিখন কিছু বলল না। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই। আগামী মাসে 17 বছর হবে শুনেছি। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়েকটা। পদ্মজা শ্রেণীর বেশিরভাগ মেয়ে বিবাহিত, আর খুব কম মেয়ে পড়ে। চিত্রার কথা অগ্রাহ্য করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? বছরের শেষের দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোর্শেদ বিদায় নিতে এসেছেন। দলটা 3-4 জন চরিত্র সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। হেমলতার সাথে মিশেছে খুব। নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ি দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটি সাহসিকতার কাজ করে ফেললো। ব্যস্ত পায়ে লাহারি ঘরে আসলো। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে ভয়ে তার বুক কেঁপে উঠল। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিল, জায়গা ত্যাগ করলো। পদ্মজা অনবরত কাঁপতে থাকে। পূর্ণা চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করেছে। সে হতভম্ব।
ধীর পায়ে হেঁটে আসছে। পদ্মজা সারা শরীর বেয়ে ঘাম ছুটছে। এটাই তো জ্ঞান শূন্য হয়ে পড়ে। হাত থেকে চিঠি পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। পদ্মজার গলা শুকিয়ে কাঠ। হেমলতা এসে দেখেন পদ্মজা হাঁটুতে থুতনি খেয়ে বসে আছে। কেমন দেখাচ্ছে যেন। তিনি উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্ম ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, চোখ দুটি স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠলো কেন? পদ্মর খুব ব্যথা। পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত অনবরত কাঁপছে। হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন। কঠিন স্বরে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজা চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতে চিঠিটা আরো শক্ত করে চেপে ধরলো। কি লেখা আছে না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে।